আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। কিয়েভের রাতভর রাশিয়ার ড্রোন হামলা 2 ঘন্টা ধরে বিস্ফোরণের শব্দ। এদিকে দিল্লিতে সে আটক হলেন জো বাইডেনের কনভয়ের চালক। ইউক্রেনের হাতে সময় আছে 30 দিন, জানালেন মার্কিন জেনারেল। নাইজারের সামরিক বাহিনীর বিবৃতি, আগ্রাসন চালানোর জন্য সেনা মোতায়েন করছে ফ্রান্স। এদিকে সুদানের রাজধানীতে বিমান হামলা, নিহত অন্তত 40। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের নির্বাচন নিয়ে পিতা পুত্র দ্বন্দ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। কিয়েভের রাতভর রাশিয়ার ড্রোন হামলা, 2 ঘন্টা ধরে বিস্ফোরণের শব্দ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার রাতভর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে কিয়েভের দিকে 33টি ড্রোন হামলা করা হয়েছে। এর মধ্যে 26টি ড্রোন প্রতিহত করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, কিয়েভের বেশ কিছু এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। হামলার মাত্র সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি, তবে 2 ঘন্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেন, কিয়েভ জুড়ে কমপক্ষে 5টি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। ইউক্রেনের গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, ঐতিহাসিক পদিল এলাকায় একজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর শহরে একটি পার্কের কাছে আগুন ধরে যায়। ক্লিচকো ও কিয়েভের সামরিক প্রশাসন বলেছে, দারিনিস্কি, সোলোমিয়ানস্কি, শেভচেনোভিস্কি ও পদিলে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। শেভচেনিকোভস্কি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর ড্রোনের ধ্বংসাবশেষ পড়লে আগুন ধরে যায়, পরে দ্রুত আগুন নেভানো হয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরেহি পপকো এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর জানা যায়নি। হামলা নিয়ে রাশিয়া তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এর আগে বুধবার পূর্বাঞ্চল শহর কস্তিনাদিভকাতে রাশিয়ার হামলায় 17 জন নিহত হন। দিল্লিতে এসে আটক হলেন জো বাইডেনের কনভয়ের চালক। G20 সম্মেলন উপলক্ষে ভারতে এসেছিলেন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন থেকে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সবাই ছিলেন এই সম্মেলনে। তবে দিল্লিতে এসে আটক হয়েছেন জো বাইডেনের কনভয়ের এক চালক। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সকালে হঠাৎ করেই নয়াদিল্লিতে তাজ হোটেলে ঢুকে পড়েন বাইডেনের কনভয়ের ওই চালক। বেপরোয়া গতিতে তিনি প্রবেশের চেষ্টাকালে থেকে আটকে দেয় নিরাপত্তা কর্মীরা। এ সময় সেখানে অবস্থান করছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা এজেন্সির কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে ওই চালক জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান করা হোটেলে আইটিসি মৌর্যতে যাচ্ছিলেন। পথে সেখানে এক ব্যক্তিকে নামিয়ে দিতে ওই হোটেলের দিকে ঢুকে পড়েন। ওই চালক জানান, সকাল 9:30টায় তার বাইডেন কনভয়ের আইটিসি মৌর্যতে যাওয়ার কথা ছিল। তার আগে সকাল 8:30টার দিকে এক ব্যবসায়ীকে তিনি নামিয়ে দিতে তাজ হোটেলে ঢুকে পড়েন। এ সময় নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে। কনভয়ের ওই চালকের দাবি, তিনি নিরাপত্তা প্রোটোকল সম্পর্কে অবগত ছিলেন না। এ ঘটনার পরপরই ওই গাড়িটিকে কনভয় থেকে সরিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, 2 দিন G20 সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভারতে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার রাজঘাটে মাহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি সহ বিশ্ব নেতারা। এরপরে তিনি ভিয়েতনামের উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করেন। ইউক্রেনের হাতে সময় আছে 30 দিন, জানালেন মার্কিন জেনারেল। ইউক্রেনের রুশ বাহিনীর উৎখাতে গত 3 মাস ধরে পাল্টা আক্রমণ চালাচ্ছে জেলেনস্কির যোদ্ধারা। কিন্তু প্রত্যাশিত অনুযায়ী ফল না আসায় কিছুটা হতাশ পশ্চিমা মিত্র দেশগুলো। এ পরিস্থিতিতে মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি বলেছেন, আসছে শীতে জোরালো আক্রমণ ধরে রাখাটা কঠিন। শীত আসার আগেই কিয়েভের হাতে আর আছে মাত্র 30 দিন। সম্প্রচার মাধ্যম বিবিসি সানডে উইথ লরা কুইন্সবার্গ প্রোগ্রামে আলোচনার সময় জেনারেল মার্ক মিলি বলেন, তীব্র শীতে পরিস্থিতির কৌশলে ইউক্রেনের পক্ষে আনা আরো কঠিন করে তুলবে। তবে সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, রুশ বাহিনীর বিরুদ্ধে চলমান পাল্টা আক্রমণ প্রত্যাশার চেয়ে অনেক ধীরগতি। তবে আশার কথা হচ্ছে, তীব্র লড়াই এখনো চলছে। তিনি আরো বলেন, পরিকল্পনা অনুযায়ী সবকিছু না হলেও পাল্টা আক্রমণ ব্যর্থ হয়ে গেছে এখনই বলা যাবে না। রুশ সেনাদের দিক থেকে অনেকটা ধীরগতিতে এগোচ্ছে ইউক্রেনীয় সেনারা। আবহাওয়া প্রসঙ্গে মার্ক মিলি বলেন, এখনো সময় আছে হাতে। সম্ভবত 30 থেকে 45 দিনের লড়াই করার মতো আবহাওয়া আছে। যুদ্ধ এখনো শেষ হয়নি। তারা যা অর্জন করতে চাচ্ছে সেটির জন্য লড়াই এখনো শেষ করেনি।
নাইজারের সামরিক বাহিনীর বিবৃতি, আগ্রাসন চালানোর জন্য সেনা মোতায়েন করছে ফ্রান্স। নাইজারের সামরিক সরকারের কর্মকর্তারা বলেছেন তাদের দেশের ওপর সামরিক আগ্রাসন চালানোর জন্য ফ্রান্স সেনা মোতায়েন করেছে। নাইজারের সামরিক সরকার মুখপাত্র কর্নেল মেজর আমাদু আব্দুর রহমান গতকাল বলেন, সাবেক উপনিবেশবাদী শক্তি ফ্রান্স নাইজারের ওপর আগ্রাসন চালানোর পরিকল্পনার অংশ হিসেবে পশ্চিম আফ্রিকান অর্থনৈতিক জোট বা ইকোওয়াসভুক্ত দেশগুলোতে সেনা মোতায়েন করছে। এ কাজে ফ্রান্সকে সহযোগিতা করছে ইকোওয়াসের কয়েকটি সদস্য দেশ। আমাদু আব্দুর রহমান তার বিবৃতিতে আরো বলেন, নাইজারের সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা থেকে বেনিন ও কোট ডিভাদ্রে সামরিক বিমান, হেলিকপ্টার ও 40টি আর্মড ভেহিকল মোতায়েন করেছে ফ্রান্স। এছাড়া বিপুল পরিমাণ যুদ্ধ সামগ্রী আনা হয়েছে সেনেগালে, কোট ডিভাদ্রে এবং বেনিনে। গত জুলাই মাসে নাইজারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে। এই অভ্যুত্থানকে মেনে নেয়নি আমেরিকা ও ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো। নাইজারে একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল এবং 1960 সালে ফ্রান্স থেকে নাইজার স্বাধীনতা লাভ করে। সুদানের রাজধানীতে বিমান হামলা, নিহত অন্তত 40। সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণ একটি প্রতিবেশী এলাকায় রবিবার বিমান হামলায় কমপক্ষে 40 জন নিহত এবং কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছে বলে স্থানীয় কর্মীরা জানিয়েছেন। দেশটির আধা সামরিক বাহিনী ও সেনাবাহিনী 5 মাস ধরে যুদ্ধ করছে। স্থানীয় প্রতিরোধ কমিটি বলেছে, সকাল 7:15টায় সামরিক বিমান কুড়ো বাজার এলাকায় বোমা বর্ষণ করে। এর আগে আরো 30 জন নিহত হওয়ার খবর দিলেও পরে তারা জানায়, কুড়ো বাজারে গণহত্যার শিকারের সংখ্যা বিকেল নাগাদ বেড়ে 40 হয়েছে। সংশোধিত সংখ্যার অর্থ হল রবিবার সকালে হামলাটি ছিল যুদ্ধের সবচেয়ে মারাত্মক একক হামলার মধ্যে একটি। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে কমিটি, কারণ বাসাইর হাসপাতালে হতাহত মানুষ পৌঁছানো অব্যাহত রয়েছে। তাদের চিকিৎসায় সহায়তার জন্য হাসপাতালটি এলাকার সমস্ত চিকিৎসক পেশাজীবীর কাছে একটি জরুরি আবেদন জারি করেছে। 15 এপ্রিল থেকে সুদানে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ ও সেনাবাহিনীকে বিধ্বংসী যুদ্ধে লড়াই করছে। এতে প্রায় 7,500 মানুষ প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত মৃতের সংখ্যার অনেক বেশি বলে অনুমান করা হয়, কারণ হতাহতদের মধ্যে অনেকেই হাসপাতাল বা মর্গে পৌঁছায়নি। এদিকে অনেক এলাকায় প্রবেশাধিকার সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যুদ্ধরত পক্ষগুলো তাদের ক্ষয়ক্ষতি ঘোষণা করেনি। 5 মাস কোনো পক্ষই নিষ্পত্তিমূলক সুবিধা নিতে পারেনি। এদিকে সশস্ত্র বাহিনী খার্তুমের আকাশ নিয়ন্ত্রণ করে, অন্যদিকে আরএসএফ যোদ্ধারা শহরের রাস্তায় আধিপত্য বজায় রাখে। 2.8 মিলিয়নেরও বেশি মানুষ সুদানের রাজধানী থেকে পালিয়ে গেছে, যেখানে যুদ্ধ পূর্ববর্তী জনসংখ্যা ছিল প্রায় 5 মিলিয়ন। রাজধানী ছাড়াও যুদ্ধ মূলত দারফুরের পশ্চিম অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে। জাতিসংঘের মতে মোট 5 মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তাদের মধ্যে 1 মিলিয়ন সীমান্ত পেরিয়েছে। পাকিস্তানের নির্বাচন নিয়ে পিতা পুত্র দ্বন্দ্ব। পিতা ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলীর জারদারির বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখলেন পাকিস্তানের সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তার পিতা আসিফ আলী জারদারির শুনানি শেষে পার্লামেন্টের আসন পুনর্বিন্যাসের পক্ষে রায় দেওয়ার পর তিনি বললেন, তার পিতার ওই বক্তব্য একান্তই তার ব্যক্তিগত, এটা দলীয় কোনো সিদ্ধান্ত নয়। আসিফ আলী জারদারি তার বক্তব্যে কি বোঝাতে চেয়েছেন সে সম্পর্কে তিনি তার কাছেই জানাতে পরামর্শ দেন সাংবাদিকদের। আসিফ আলী জারদারি এর আগে পাকিস্তান নির্বাচন কমিশনকে সমর্থন করে বক্তব্য দেন, কারণ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে শুনানি শেষে পার্লামেন্টের আসন পুনর্বিন্যাস করা হবে। তারপরেই নির্বাচন হওয়া বাঞ্ছনীয়, এটা বাধ্যতামূলক। তবে 25শে আগস্ট পিপিপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। তারা জানিয়ে দেয়, সংবিধানের অধীনে 90 দিনের মধ্যে